ওকে। একটি গাড়িতে যেমন সামনে পিছনে ২ টি চাকা থাকে এবং মাঝখানে থাকে ইঞ্জিন, তেমনি একই রকমভাবে ইংরেজি সেন্টেন্সে ৩ টি বিষয় থাকে। যে ৩ টি বিষয় সম্পর্কে chronological এবারে কোথায় কাকে কিভাবে বসাতে হবে যদি জানা যায়, তো যে কেউ ইংরেজি ভাষায় কথা বলতে পারে খুবই ফ্লুয়েন্টলি। তো সবার ১ম এ জানতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং অবজেক্ট। এই ৩ টি পরপর হয়। ১ম এ সাবজেক্ট, তারপরে ভার্ব বসাতে হয় এবং তারপরে অবজেক্ট বসাতে হয়। উইথআউট অবজেক্ট ও সেন্টেন্স তৈরি করা যায়। বাট আমরা জানবো এই ৩ টিকে chronological হিসাবে। তো সবার আগে দেখো সামনের চাকাকে সাবজেক্ট আর পেছনের চাকাকে যদি অবজেক্টের সাথে তুলনা করা হয়, তো মাঝখানে ভার্ব হলো একটি গাড়ির ইঞ্জিন। যে গাড়ির ইঞ্জিন যদি ঠিক থাকে তো গাড়ি চলতেই থাকবে। ভলেই চাকা খারাপ হোক। বাট যদি যতই ভালো চাকা লাগাও যদি ভার্ব ঠিক না থাকে, এর ইঞ্জিন ঠিক না থাকে তো সে গাড়ি চলবে না। ওকে? তো মাই নেম ইস কেডিএম। জয় হিন্দ। আমি এসে গেছি অ্যাজ আই প্রমিসড ভার্বের উপরে ভিডিও নিয়ে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তুমি একটা অ্যাকুরেট পারফেক্ট মেকানিক হয়ে উঠবে সম্পূর্ণ ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচারের উপরে। যদি সম্পূর্ণটা ভিডিওটা ধ্যানসে দেখো তো। আর আমি সেই জাদুবিদ্যা এই সম্পূর্ণ ভিডিও দিতে চলেছি যে জাদুবিদ্যা হ্যারি পটারের ঝাঁটাতে ছিল। এর ওই ঝাঁটা যদি তুমি পেয়ে যাও, তো ইংরেজি ভাষার সম্পর্কে যত বেশি মলিনতা, ময়লা তোমার মাথায় খোপড়ির মধ্যে আছে, সে সবগুলোকে তুমি ঝাঁটিয়ে বিদায় করে দিতে পারবে। তো প্রমিস করো যে তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর তোমার মাথার কালো চুলের দিব্যি দোয়াত কলম নিয়ে রেডি হও। সম্পূর্ণ ভিডিও দেখার পরে তুমি এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, এনে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ তোমার যতগুলো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড গ্রুপ আছে সেখানে শেয়ার করবে। ওকে? লেটস স্টার্ট। সো অ্যাজ আই প্রমিসড, আমি আগের ভিডিওতে প্রমিস করেছিলাম নতুন ভিডিওতে নিয়ে আসবো এবং সেখানে ভার্ব সম্পর্কে সমস্ত কথা বলবো। ওটা ছিল বাংলা ব্যাকরণে ক্রিয়াপদ, এটা ইংরেজি গ্রামারে ভার্ব। তো আমরা আগে দেখে নেবো ভার্ব কি। আমি আবারও একবার বলবো, যদি আগের ভিডিও না দেখে থাকো তো ওখানে যাও, ওখানে ভার্ব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দেওয়া আছে। এখানে আজ আমি আবারও একবার ইংরেজিতে বলছি ভার্ব কি। ভার্ব হলো একটা গাড়ির ইঞ্জিনের মতো। যেমন গাড়িতে যতই চাকা থাক, যতই দেখতে সুন্দর হোক, ফার্নিশ থাক, গাড়ি কিন্তু চলে না বিনা ইঞ্জিনে। ঠিক একই রকম ভাবে ইংরেজি বাক্যে ৩টে মূল বিষয় হয়। একটা হলো সাবজেক্ট, আরেকটা হলো ভার্ব এবং অন্যটি হলো অবজেক্ট। কখনো কখনো বিনা অবজেক্টে কাজ তো চলে যায়, কিন্তু বিনা ভার্বে কিন্তু সেন্টেন্স কখনো হবে না। সাবজেক্ট আর অবজেক্ট হলো গাড়ির দুটি চাকার মতো, আর ভার্ব হলো ওই গাড়ির ইঞ্জিনের কাজ করতে থাকে। তো উইদাউট আ ভার্ব সেন্টেন্স ইজ মিনিংলেস। এটা আমি আগের ভিডিওতেও বলেছি। সমস্ত গ্রামাটিশিয়ানদের একই মত, ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য হতেই পারে না। তো আমরা আজ দেখে নেব ভার্ব কি জিনিস। ভার্বের মধ্যে ৩টে গুণের যেকোনো একটি গুণ অবশ্যই থাকতে হবে। তবেই তাকে ভার্ব বলা হবে। কি কি? না, এ ভার্ব ডিনোটস ডুইং, বিইং অর হ্যাভিং। এনি সামথিং ডুইং, সামথিং বিইং অর সামথিং হ্যাভিং। এনি এমন একটা ক্রিয়াপদ হলো এমনই একটা পদ যার মধ্যে কোনো কিছু করা, হওয়া বা আছে বোঝাবে। আই রিপিট, ক্রিয়াপদ হলো সেই পদ বা ক্রিয়াপদ এমনই একটা পদ যার দ্বারা কোনো কিছু করা, কোনো কিছু হওয়া অথবা কোনো কিছু আছে বোঝাবে। তো কোনো কিছু করা বলতে কেমন? যেমন ডু কথার অর্থ কোনো কিছু করা। সিং কথার অর্থ গান গাওয়া। তো গান গাওয়া এটা একটা কাজ, এটা একটা অ্যাকশন। তাই এটি একটি ক্রিয়াপদের উদাহরণ। একই রকম ভাবে প্লে, রিড পড়া, রাইট লেখা, সি দেখা, ওয়াচ দেখা, টেল বলা, সে বলা, থিঙ্ক চিন্তা করা, এই সবগুলোই হলো অ্যাকশন ভার্ব, মানে ডুইং ভার্বের অন্তর্ভুক্ত, বা এগুলো সবই ভার্বের উদাহরণ বলতে পারো। একই রকম ভাবে বিং ভার্বের মধ্যে কোনগুলো পড়ে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সবই বিং। কেন? এদের সবার দ্বারা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। আই এম আ ডক্টর, আমি একজন ডক্টর। তো এই যে এম কথাটা এর দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝাচ্ছে, তাই এম হলো এখানে একটি ক্রিয়াপদের উদাহরণ। একই রকম ভাবে দেখে নেবো হ্যাভিং ভার্ব। হ্যাভিং ভার্বের মধ্যে কোনগুলো পড়ছে? না, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদের সবার দ্বারা কোনো কিছু আছে বোঝাচ্ছে। হ্যাভ ও হ্যাজ এটি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, হ্যাড পাস্ট টেন্সে ব্যবহার হয়। একই রকম ভাবে ওয়াজ, ওয়ার এটি পাস্ট টেন্সে ব্যবহার হয়। এগুলো পরে জানবো। আমরা কিছু উদাহরণের সাথে আগে রুবরু হয়ে নিই। শি ইজ সিঙ্গিং দ্য নাগিন সং। শি ইজ সিঙ্গিং দ্য নাগিন সং। শি ইজ সিঙ্গিং। সিঙ্গিং এই যে শব্দটা আছে এর দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে। সিং কথার অর্থ কি? গান গাওয়া। কি গান গাইছে? না, দা নাগিন সং। নাগিন সং গাইছে। তো এখানে সিং কথার অর্থ হলো গান গাওয়া। যেহেতু গাওয়া এটা একটা কোনো কিছু কাজ, অ্যাকশন বোঝাচ্ছে, তাই এটা একটি ক্রিয়াপদ। একই রকম ভাবে পরেরটা, উই আর প্লেয়িং, আমরা খেলা করছি, লুডো উইথ রোনাল্ডো। রোনাল্ডো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুটবল প্লেয়ার, অল অফ ইউ নো। উই আর প্লেইং লুডো উইথ রোনাল্ডো, রোনাল্ডোর সাথে আমরা লুডো খেলছি। এই যে প্লে কথার অর্থ বা প্লেইং এর দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে, তাই এটি প্লে হলো একটি ভার্ব। এই দুটোতেই কোনো কিছু করা বোঝাচ্ছে, না হওয়া না আছে বোঝাচ্ছে, তাই এরা দুটোই কিসের মধ্যে চলে যাবে? না, এই দুটোই হবে ডুইং ভার্ব। এ দুটোই কিসের মধ্যে আসবে? এ দুটোই ডুইং ভার্বের মধ্যে আসবে। একই রকম ভাবে এখানে দেখে নেব, আই অ্যাম আ টিচার। আই অ্যাম এ টিচার। টিচার কথার অর্থ কি? শিক্ষক। তো আমি হই একজন টিচার। তো এখানে হই কথাটা ইংরেজিতে কোন শব্দের দ্বারা বোঝাচ্ছে? এম। এনি এম কথার অর্থ, এনি এম মানে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। এই এম শব্দটার দ্বারা এর দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝাচ্ছে। যেহেতু এর দ্বারা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, তো এই একটা ভার্ব হয়ে যাবে। একই রকম ভাবে ইউ আর আ স্টুডেন্ট।
তুমি হও একজন ছাত্র বা ছাত্রী। আর কথার অর্থ কি? হওয়া। তুমি হও। হও কথাকে ইংরেজিতে আর দিয়ে বোঝানো হচ্ছে। তাই আরও হয়ে যাবে এখানে একটি ভার্ব। একই রকম ভাবে রাম হ্যাড আ ব্রাদার নেমড লক্ষ্মণা। রাম হ্যাড, রামের ছিল একটি ভাই যার নাম ছিল লক্ষ্মণ বা লক্ষণ। এখানে হ্যাড শব্দটার দ্বারা ছিল বোঝাচ্ছে। হ্যাড শব্দটার দ্বারা কি বোঝাচ্ছে? না ছিল বোঝাচ্ছে। তাই হ্যাডটা হয়ে যাবে একটি ভার্ব। কেন? না কারণ আমরা এখানে তো বলেই দিয়েছি এটা হ্যাভিং ভার্বের অন্তর্গত। তো এর দ্বারা কোনো কিছু আছে বোঝাচ্ছে। রামের ছিল, আছে, ছিল। বর্তমানে হলে আছে হতো, অতীতে হয়ে গেছে ছিল। তাই যেহেতু এর দ্বারা কোনো কিছু ছিল বোঝাচ্ছে, তাই এটাও একটা ভার্ব হয়ে যাবে। একই রকম ভাবে বুলবুল হ্যাজ আ বার্ড নেমড বুলবুলি। বুলবুলের একটি পাখি আছে যার নাম বুলবুলি। বুলবুল হ্যাজ আ বার্ড, বুলবুলের আছে একটি পাখি। এই যে হ্যাজের দ্বারা আছে বোঝাচ্ছে, কোনো কিছু থাকা বোঝাচ্ছে। তাই এটাও ক্রিয়াপদের একটা গুণকে যেহেতু অ্যাকোয়ার করছে, তাই এটাও একটা ভার্ব হয়ে যাবে। বুলবুল হ্যাজ আ বার্ড নেমড বুলবুলি। তো হ্যাজ মানে আছে, যেহেতু আছে বোঝাচ্ছে এটা, তাই হ্যাজও এখানে একটা ভার্বের অন্তর্ভুক্তি, মানে এটি একটি ভার্ব। তো আমরা তাহলে কি শিখলাম? ভার্ব ডিনোটস সামথিং ডুইং, সামথিং বিং অর সামথিং হ্যাভিং। মানে ক্রিয়াপদ তাকেই বলবো যার দ্বারা কোনো কিছু হওয়া, আছে বা কোনো কিছু করা বোঝাবে। অ্যাকশন বোঝাবে, কোনো কিছু অ্যাকশন, স্টেট অফ অ্যাকশন। যে শব্দের দ্বারা কোনো কিছু সামথিং ডুইং বোঝাবে, কিছু করা বোঝাবে, কিছু হওয়া বোঝাবে বা কিছু আছে বোঝাবে। এবার আমরা দেখে নেব ভার্বের বা এই ক্রিয়াপদের, এগুলো সব ক্লিয়ার। তো আমরা এবার দেখে নেব ভার্বের ডাইনেস্টি, মানে বংশগুলো কি কি আছে। ভার্বের বিভিন্ন নাম আছে, সেই নামগুলো কি জন্য এসছে, কিভাবে এসছে, তাদের সম্পর্কে এবার আমরা জানবো। যেগুলো রেল, এসএসসি, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি বা এই সমস্ত পরীক্ষায় গ্রামারে অন্তর্ভুক্ত বা এর থেকে প্রশ্ন আসে। আমি সেই সমস্ত পার্টগুলো বেশি বোঝাবো যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন অ্যাপিয়ার হয়। সো লেটস গো। আমার নাম কেডিএম, यानी কৃষ্ণ, শর্টে কেডিএম, আরো লম্বা নাম অনেক, তো শর্টে কেডিএমই ঠিক है। বাট আমার বাবা মা আমাকে কি বলে? সন্তান, পুত্র। আমার দিদি আমাকে কি বলে? ভাই। আমার দাদা আমাকে কি বলে? ভাই। আমার পিসি আমাকে কি বলে? ভাইপো। একই রকম ভাবে আমার ছোটজন যারা আছে তারা আমাকে কি বলে? দাদা। আমি যখন শ্বশুর বাড়ি যাই তখন আমার শাশুড়ি আর শ্বশুর আমাকে কি বলবে? জামাই। শালা আর শালি থাকলে তারা কি বলবে? জামাইবাবু ইয়া তো দুলাভাই। একই রকম ভাবে দেখো, আমি কিন্তু মানুষ একটাই, নাম আমার একটাই। যখন আমি আলাদা আলাদা মানুষের সাথে মিলছি, আলাদা আলাদা মানুষের সংস্পর্শে যাচ্ছি, তারা আলাদা আলাদা নামে আমাকে ডাকছে। ইয়ানি আমার সম্পর্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়ানি আমার সম্পর্কের ভিত্তিতে নামও চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাকনামও চেঞ্জ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে ভার্বও কাদের সংসর্গে আছে, কাদের সাথে বসেছে বাক্যে, তার উপর ডিপেন্ড করে। ইয়ানি কোথায় আছে, কাদের সাথে আছে, তার উপর ডিপেন্ড করে ভার্বের আলাদা আলাদা নাম, ইয়ানি ক্লাসিফিকেশন। চলো উদাহরণ দ্বারা দেখি। Allu is the boss in Pushpa. Allu Arjun is a very famous hero of South India, and Pushpa also one of the most famous movie in South India, also all over the India also. তো এই বাক্যে is একটাই ভার্ব আছে, আর কোনো ভার্ব আছে? there is no other verb. তো যেহেতু is ছাড়া আর কোনো ভার্ব নেই, তাই এখানে ইজি হয়ে গেল মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এনে প্রধান ক্রিয়াপদ। বাট ওই নেক্সট সেন্টেন্সে চলে এসো, হি ইজ রাইটিং এ লেটার টু শ্রীবল্লী। শ্রীবল্লী ইজ দ্য হিরোইন অফ দ্যাট পার্টিকুলার সিনেমা। তো সে শ্রীবল্লীকে একটি চিঠি লিখছে। হি ইজ রাইটিং আ লেটার টু শ্রীবল্লী। এই বাক্যে দুটো ক্রিয়াপদ আছে, একটা হলো ইজ, যা আমরা আগের বাক্যে ব্যবহার হতে দেখেছি, একটা হলো রাইট। বাট এখানে দেখো, যেহেতু ইজ এই বাক্যে একা নেই, আর একজনের সাথে আছে, এবং সেটা কি রাইট, রাইটের দ্বারা কোনো কিছু অ্যাকশন বোঝাচ্ছে, এবং সম্পূর্ণ বাক্যে ইজের যে অর্থটা তার ইনফ্লুয়েন্স নেই বেশি। সে একটি চিঠি লিখছে, বাট ইজ কথার অর্থ তো হয়, আসে এমন কিছু, আসছে কি অর্থ? আসছে না। তাই এখানে ইজ হয়ে যাবে অক্সিলিয়ারি অথবা হেল্পিং ভার্ব। একে কি বলা হবে? হেল্পিং ভার্ব, কারণ এর ইনফ্লুয়েন্স নেই অতটা বাক্যে। একই রকম ভাবে রাইট হয়ে যাবে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সে কি লিখছে? একটি চিঠি লিখছে শ্রীবল্লীকে। তাহলে ইজ হয়ে গেল অক্সিলারি ভার্ব, আর রাইট হয়ে গেল মেন ভার্ব। বোঝা গেল এতটুকু? চলো নেক্সট সেন্টেন্স দেখি। বাহুবলী নেভার গিভ আপ হোপ। বাহুবলী নেভার গেভ আপ হোপ। বাহুবলী কখনোই আশা ছাড়েনি। এই সমস্ত বাক্যে দেখো গিভ আপ বলে একটা কথা আছে। গিভ কথার অর্থ কি? দেওয়া। গিভের পাস্ট ফর্ম কি? গিভ। গিভ কথার অর্থ দিয়েছিল। তাহলে বাহুবলী কখনোই দেয়নি, উপরে আশা, এমনটা অর্থ হতো হয়নি। কেন হয়নি? না গিভের সাথে আপ নামক একটি প্রিপোজিশন জুড়ে এর সম্পূর্ণটার মানেটাই বদলে দিয়েছে। এর আপ বরং একে ইনফ্লুয়েন্স করেছে। কাকে? গিভকে। আর গিভ আপ একসাথে কি অর্থ হয়ে গেছে? না ত্যাগ করা। ইংরেজিতে যাকে বলা হয় লিভ। লিভ মানে কি? ত্যাগ করা। সে কখনোই তার আশা ত্যাগ করেনি বা ছাড়েনি। এখানে দেখো, যেহেতু এই প্রিপোজিশন এই ভার্বের সাথে মিলে একটা নতুন অর্থ বানাচ্ছে। গিভের অর্থ দেওয়া,
বাট আপ জুড়ে এর অর্থ কি হয়ে গেল? ছাড়েনি, লিভ। তো নতুন অর্থ যেহেতু বানাচ্ছে, তাই আপের সাথে একটি মিলে এদেরকে একত্রে বলা হয় ফ্রেজ। যেহেতু এই ফ্রেজের অর্থ একটা নতুন ক্রিয়াপদের অর্থ ধারণ করছে, তাই এদেরকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ওয়ান সেকেন্ড, সেকেন্ড সেন্টেন্সটা আরেকবার দেখো। হি ইজ রাইটিং এ লেটার টু শ্রীবল্লী। আমি ভার্বের আগের ভিডিওতে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তো ওখানে একটা কথা বলেছিলাম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ওখানে অবজেক্টের কথা হয়েছিল। একটা কথা বলেছিলাম, সমাপিকা ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, আই রিপিট, বাক্যের সমাপিকা ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে অথবা দুটোই দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তো তারা কি হবে? যে উত্তরগুলো বার হবে তাদেরকে বলা হবে অবজেক্ট। আর যে বাক্যে যে সমাপিকা ক্রিয়ার অবজেক্ট থাকবে সেই ভার্বকে কি বলা হবে? ট্রানজিটিভ ভার্ব। দেখো, হি ইজ রাইটিং এ লেটার টু শ্রীবল্লী। সে শ্রীবল্লীকে একটি চিঠি লিখছে। কি লিখছে? চিঠি লিখছে। চিঠি তো আছে, তো কি দিয়ে উত্তর পেলাম না? এই যে রাইট বা ভার্বটা, এ তাহলে ট্রানজিটিভ ভার্ব। একই রকম ভাবে কাকে লিখছে? শ্রীবল্লীকে লিখছে। তাহলে এই যে নামটা আসছে, কাকে লিখছে? কাকের উত্তর পেলাম না? তাহলে ওটা কি হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছে? রাইটটা। এটা ট্রানজিটিভ ভার্বই হচ্ছে। এবং দুটো আলাদা আলাদা অবজেক্টও পাওয়া যাচ্ছে। অবজেক্ট দুই প্রকার, কর্ম দুই প্রকার বলেছিলাম, একটা লিভিং বিং আর একটা নন লিভিং থিং। এটা লিভিং বিং গৌণ কর্ম হয়ে যাবে, এটা নন লিভিং থিং এটা মুখ্য কর্ম হয়ে যাবে বা প্রধান কর্ম। তাহলে দেখো, একটু আগে এই রাইট মেন ভার্ব ছিল, বাট একটুখানি পরেই যখন আমরা লেটার বা শ্রীবল্লীর আবিষ্কার করলাম, ডিসকভার করলাম, তখন কি হয়ে যাচ্ছে? ট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে। বোঝা গেল এ পর্যন্ত? তাই এই সমস্ত কারণে দেখো, একই ভার্ব বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা সংসর্গে এসে আলাদা আলাদা নাম ধারণ করছে। তাই এই রকম ভাবেই ভার্বের বিভিন্ন আলাদা আলাদা নাম আছে। তার মধ্যে বহু নাম আছে, রেগুলার, ইররেগুলার, মডেল, অক্সিলারি, হেল্পিং, কজেটিভ, উইক, স্ট্রং, বিভিন্ন নাম আছে এর ডাকনাম। কিন্তু আলাদা আলাদা ক্ষেত্র বিশেষে তার নাম চেঞ্জ হচ্ছে। ঠিক যেমন ইজ এখানে একা ছিল, তো হয়ে গেল মেন ভার্ব। আর পরের বাক্যে যেহেতু ওর সাথে আলাদা আরো ভার্ব আছে, তো ইজ সেখানে কি হয়ে গেল? হেল্পিং ভার্ব। হলো কি হলো না? তো আমরা এবার দেখে নেব ভার্বের মূল ভার্ব ভাগগুলো কিভাবে আসছে। তো ভার্বকে প্রধানত মেইন বা প্রিন্সিপাল ভার্ব একটা ভাগ করা হয়, আর একটা অক্সিলারি ভার্ব হিসেবে ভাগ করা হয়। ওই মেন বা প্রিন্সিপাল ভার্বের আগে ভাগগুলো দেখে নিই। মেন বা প্রিন্সিপাল ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটি হলো রেগুলার, একটি হলো ইররেগুলার। একটি রেগুলার, একটি ইররেগুলার। এখন এই রেগুলার ভার্ব কাদের বলা হয়? যে সমস্ত ভার্বের শেষে ইডি যুক্ত করে বাকি দুটো ফর্ম। বাকি দুটো ফর্ম কি? ইংরেজিতে ক্রিয়াপদের তিনটে ফর্ম হয়। যেমন ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। গো, ওয়েন্ট, গন। বোঝা গেল কথা? মাঝের যে ফর্মটা সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, মাঝের যে ফর্মটা ওটাকে বলা হয় পাস্ট ফর্ম। আর থার্ড যে ফর্মটা তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম হামেশা কোনো না কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের পরেই বসে। আই রিপিট, থার্ড ফর্ম হামেশা কোনো না কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্বের পরেই বসে। সবচেয়ে বেশি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে বসে। সবচেয়ে বেশি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে বসে। তো যাই হোক, এই যে বাকি দুটো ফর্ম তৈরি হচ্ছে, ফার্স্ট ফর্মের পরে সেকেন্ড এন্ড থার্ড ফর্ম, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম, যে সমস্ত ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত করে চেঞ্জ করা যায়, তাদেরকে বলা হয় রেগুলার ভার্ব। আর যে সমস্ত ভার্ব এই নিয়ম মানে না, তাদেরকে বলা হয় ইররেগুলার ভার্ব। তো নিয়ম মানে না তার বহু রকম ওয়ে আছে, যেখানে আইনের ফাঁক সে খুঁজে বেড়ায়। কিছু ভার্বের শেষে শুধু ডি যুক্ত হয়, কিছু ভার্ব টি যুক্ত হয়, কিছু ভার্বের মাঝখানের ভাওয়েলকে পাল্টে পাল্টে বাকি দুটো ভাব তৈরি করা হয়। আমি বলবো, সেগুলো আরো সামনে বলবো। তো রেগুলার ভার্ব ইডি যুক্ত করে সেকেন্ড এবং থার্ড ফর্ম তৈরি করা যাবে যাদের, তাদেরকে বলা হবে রেগুলার ভার্ব। এখন ইংরেজি গ্রামারে বা ইংরেজি ভাষায় 97% বা 97% ভার্বই হলো রেগুলার ভার্ব। কেমন উদাহরণ নিয়ে দেখা যাক। অ্যাড, অ্যাডেড, অ্যাডেড। এ ডাবল ডি অ্যাড প্রেজেন্ট ফর্ম। এ ডি ডি ইডি অ্যাডেড, এটি পাস্ট বা সেকেন্ড ফর্ম। এ ডি ডি ইডি অ্যাডেড, এটি হলো পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম। আস্ক, আস্কড, আস্কড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ক্রাই, ক্রাইড, ক্রাইড। এখন একটা মজার বিষয়, দেখো এখানে সি আর ওয়াই ক্রাই, বাট ইডি যে যুক্ত হলো ওয়াই কিন্তু আইতে পরিণত হয়েছে। এ কিন্তু হবে, বাকি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয়। তো ক্রাই, ক্রাইড, ক্রাইড। এগ্রি, এগ্রিড, এগ্রিড। ইডি যুক্ত হয়েছে। ক্লোজ, ক্লোজড, ক্লোজড। ওয়াক, ওয়াকড, ওয়াক। এরা সকলে এইরকম বহু ভার্ব আছে, আগুনা ভার্ব আছে। সমস্ত ইংরেজি ভাষা বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো ভার্ব আছে তার 97%, 97% ভার্বই হলো ইডি দ্বারা যুক্ত হয়। চিন্তার কোনো বিষয় নেই। যে কোনো ভার্বকে যদি মনে না পড়ে তার বাকি দুটো ফর্ম কেমন হতে পারে, ইডি দ্বারা যুক্ত করো, ডেলিভার করে দাও, বাস মনে করো তোমার কাজ হয়ে গেছে। এবার চলে আসবে ইররেগুলার ভার্বে। ইররেগুলার ভার্ব কাদের বলা হয়? যাদের শেষে ইডি যুক্ত করে সেকেন্ড আর থার্ড ফর্ম বানানো যায় না। যে সমস্ত ভার্ব ইডি যুক্ত হয়ে সেকেন্ড আর থার্ড ফর্মে আসে না বা সেকেন্ড আর থার্ড ফর্ম তৈরি করে না নিজেদের, তাদেরকে বলা হয় ইররেগুলার ভার্ব। এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, বহুভাবে তাদের পরিবর্তন হয়। আমরা বেশ কিছু দেখে নেব।
যেমন ডু, ডিড, ডান। দেখো এর ভিতরে ইয়ানি বা শেষে যে ভাওয়েলটা আছে সেই ভাওয়েলটা কিন্তু পরিবর্তন হয়েছে। ও এখানে আই হয়ে গেছে, এখানে আবার আলাদা হয়ে গেছে, চলে এসেছে কিন্তু শেষে আবার পরিবর্তন হয়ে গেছে। তো এই সমস্ত ভার্বকে, যে সমস্ত ভার্ব এই ভাওয়েল গুলো চেঞ্জ হয় আলাদা আলাদা, তাদেরকে স্ট্রং ভার্ব বলা হয়। বাকি দেখো সিং, স্যাং, সাং, মাঝের আই ছিল, এখানে এ হয়েছে, এখানে ইউ হয়ে গেছে। এরা হচ্ছে স্ট্রং ভার্বের মধ্যে পড়ে। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, মানে যে সমস্ত ভার্বের মাঝের বা শেষের ভাওয়েল চেঞ্জ হয় বাকি দুটো ফর্মে পরিবর্তন করার সময়, সেই সমস্ত ভার্বকে বলা হবে স্ট্রং ভার্ব। বাকি দেখো কিছু ভার্ব আছে যাদের তিনটে ফর্মই একই। পুট, 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 কাট, 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 ষাট, ষাট, ষাট। এগুলো একদম সহজ, জলের মতো সহজ। আমি একটা লিস্ট দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো, সেখান থেকে তুমি সমস্ত ইররেগুলার ভার্ব গুলো পড়তে পারো। সবচেয়ে সহজ ইররেগুলার ভার্ব। এরা মাত্র সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ইংরেজির কেবলমাত্র 3% হয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বলা ইয়া ইউজ করা ভার্বের মাত্র 3% হয়। একদম সহজ। এদের ব্যবহার না কি বরাবর, কিন্তু পরীক্ষায় কিন্তু এদের ব্যবহার হা কি বরাবর। আই রিপিট, পরীক্ষায় কিন্তু এদেরই ব্যবহার হা কি বরাবর, না কি বরাবর এদের ব্যবহার থাকে এক্সামে। চলো দেখা যাক নেক্সট। কিপ, কেপ্ট, কেপ্ট। দেখো এর মাঝখানে বা এই ভার্বগুলোর মাঝখানের ভাওয়েল চেঞ্জ হচ্ছিল, এরা তিনটেই একই ছিল। এখানে এসে আবার শেষে টি যুক্ত হলো, মাঝখানে একটা ভাওয়েল উড়ে গেল, এখানে একটা ভাওয়েল সম্পূর্ণ উড়ে গেছে। কিপ, কেপ্ট, কেপ্ট, বাই, বট, বট। এই গেল মেইন বা প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ, রেগুলার, ইররেগুলার। রেগুলার কাদের ইডি যুক্ত করে সেকেন্ড থার্ড হয়, ইরেগুলার কাদের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কিসের নিয়ম নেই? না সেকেন্ড আর থার্ড ফর্ম বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এনি পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তার জন্য আমি পরের ভিডিও বলবো পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে ব্যবহার হয়, কেন ব্যবহার হয়। পাস্ট ফর্মটা সাধারণত অতীতকাল বোঝাতে হয়। যেমন আই ডু আমি করি, আই রাইট আমি লিখি। এটার পাস্ট ফর্মে কি হবে? আই ডিড আমি করেছিলাম, আই রোট আমি লিখেছিলাম। বোঝা গেল? এবার আমরা চলে আসবো ভার্বের সেকেন্ড ক্লাসিফিকেশনের দিকে, অক্সিলিয়ারি ভার্ব। বানানের দিকে খেয়াল রেখো, অক্সিলিয়ারি, LIARY আছে, অক্সিলিয়ারি ভার্ব। একে বাংলায় বলা হয় সাহায্যকারী ক্রিয়াপদ। এই সাহায্যকারী ক্রিয়াপদকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক, আর একটা হচ্ছে মডেলস ভার্ব, মডেলস ভার্ব। তো প্রাইমারিরা কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই পর্যন্ত এদেরকে আমি শুরুতেই দেখিয়েছি। এরা কি সব বিইং ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা হ্যাভ ভার্ব। ডু, ডাজ, ডিড, এগুলো তো সাধারণত আছেই। এরা যেমন মেন ভার্বের মধ্যেও মাঝে মধ্যে আসে, আবার প্রাইমারিতে ইয়ানি অক্সিলারি ভার্বের মধ্যেও কখনো কখনো আসে। যেমন আমরা যখন কোনো কোশ্চেন বানাতে চাই তখন ডু, ডিড, ডাজ এর ব্যবহার কিন্তু খুব হয়ে যায়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানানোর সময় ডু এর ব্যবহার অক্সিলারি হিসেবে বা হেল্পিং হিসেবে আমরা প্রায়ই করে থাকি। মডেলস ভার্ব কোনগুলো? যেমন শ্যাল, শুড। আমি ডান ধারে যে ফর্মস গুলো লিখেছি এগুলো হলো এদেরই পাস্ট ফর্ম। শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, বাট উভয়ই কিন্তু সাহায্যকারী ক্রিয়া, সরি মডেলস ভার্ব। সাহায্যকারী ক্রিয়ারই আর একটা ক্লাসিফিকেশনে আছে মডেলস। তো মডেলস ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার। এই নিড ভার্বটা বা ডেয়ার ভার্বটা সরাসরি মেন ভার্বের মতো ব্যবহার হয়, আবার মডেলস ভার্ব হিসাবে অক্সিলারির মধ্যেও কিন্তু ব্যবহার হতে দেখা যায়। বোঝা গেল এ পর্যন্ত? তো আই রিপিট, আমরা তাহলে কি শিখলাম? মোরাল অফ দ্য স্টোরি কি? ভার্বের বিভিন্ন স্থানে স্থান বিশেষ আলাদা আলাদা নাম হয়, তাদের নাম নিয়ে কোনো সমস্যা নেই। মূল কাহিনী হলো ভার্বের যে তিনটে ফর্ম সেগুলো মাথার মধ্যে রাখা। তো তার মধ্যে কোনগুলো বিশেষ করে আমাদের মুখস্থ বিদ্যা করতে হবে, yani মেমোরাইজ করতে হবে, সেগুলো হলো ইররেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব মাত্র 3%, বাট অ্যারাউন্ড মোর দ্যান 500। তো সেই 3% ভার্বকে যদি আমরা মেমোরাইজ করে ফেলি, তো আমাদের ইংরেজি ভার্বের, yani ভার্বের জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভার্ব আছে তার মোস্ট অফ দ্য পার্ট কভার হয়ে যায়। বিকজ বাকি সমস্ত ভার্ব, এই ভার্বগুলো বাদে যেগুলো তুমি মেমোরাইজ করছো, তার বাদে বাকি যে ভার্বগুলো আছে তাদের শেষে ইডি যুক্ত করেই সম্পূর্ণ সেন্টেন্সকে উড়িয়ে দিতে পারবে ইঞ্জিনের মতো। বিকজ আমি বলেছি ভার্ব ইজ দ্য ইঞ্জিন অফ আ সেন্টেন্স। তো ইঞ্জিন যখন ঠিক আছে তো সেন্টেন্স উড়িয়ে দেওয়া প্লেনের মতো। একই রকম ভাবে তো দিস ইজ দ্য অল থিং অ্যাবাউট দ্য ভার্ব। তো আমরা কি শিখলাম? ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, মেইন বা প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব। মেইন বা প্রিন্সিপাল ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয়, রেগুলার, ইররেগুলার। আর অক্সিলারি ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাইমারি আর একটা হলো মডেলস। বোঝা গেল এ পর্যন্ত? তো এই হলো ভার্ব। আমরা এরপর সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানবো, যে ইংরেজি বাক্যে সেন্টেন্স বানাতে কিভাবে হয়, কিভাবে আমি স্পোকেন ইংলিশ করব বা কথা বলবো খুব সহজে বানাতে, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসছি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, লাইক করতে ভুলো না, আর শেয়ার করো নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে, সার্কেলের মধ্যে কোনো গ্রুপ থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো নির্দ্বিধায়, নিশ্চিন্তে। চলো বাই।